আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জন 10 দিনের রিমান্ডে। ইরানের পাল্টা হুঁশিয়ারির পর হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প। কাতার ইরানের চেয়েও বেশি বিপজ্জনক মন্তব্য ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের। রাজধানীতে স্ত্রী শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাতা গ্রেফতার। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। এবার বিস্তারিত। চট্টগ্রামের ফটিকছড়ি থানায় হত্যা ও অস্ত্র আইনের 2 মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ 5 জনকে 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়। মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মোহাম্মদ মুসার ছেলে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেছেন, ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনের বিরুদ্ধে প্রতিটি মামলায় 7 দিন করে মোট 14 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে গত 29 জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, গত 13 জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসত বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ মোট 13টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছানোর প্রেক্ষাপটে বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এসব আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি এবং সম্ভাব্য আরো উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নিয়ে আলোচনা হয়েছে। টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রকে যে কোনো সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেছে তেহরান। একই সঙ্গে ইরানের সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলা হলে তার কঠোর ও সুনির্দিষ্ট জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আরাকচি। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য এবং প্রভাবশালী সংসদ সদস্য ইব্রাহিম রেজাই সতর্ক করে বলেছেন, কোনো ধরনের আক্রমণ হলে তাদের জবাব কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের যেখানেই শত্রুর ঘাঁটি বা হামলার উৎস থাকবে, সেখানেই পাল্টা আঘাত হানা হবে। এসব হুমকির পরই ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে দেশটিতে সম্ভাব্য সামরিক হামলা বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, চলতি সপ্তাহের শেষে ইরানের উপর নতুন করে বড় ধরনের জোরালো হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা সেই জল্পনার মধ্যেই এলো। পুনরায় ক্ষমতায় এলে কাতারকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন বলে জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে কাতার ইসরায়েলের নিরাপত্তার জন্য ইরানের চেয়েও বেশি বিপজ্জনক। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে নাফতালি বেনেট এসব কথা বলেন। নাফতালি বেনেটের মতে, দোহার বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্রের ঘোষণা না দেওয়াটা একটি অমার্জনীয় ভুল। বিপদের মাত্রা তুলনা করতে গিয়ে ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ইরান তো অন্তত প্রকাশ্যে স্বীকার করে যে তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়, কিন্তু কাতার গোপনে 2023 সালের 7 অক্টোবর হামলায় অংশ নেয়া নুকবা সন্ত্রাসীদের অর্থায়ন করেছে। এছাড়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আমাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিষাক্ত প্রচারণা চালিয়ে যাচ্ছে। কাতারের আন্তর্জাতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেনেট আরও অভিযোগ করেন, কাতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের প্রভাব বিস্তার করেছে।
রাজধানীর কলাবাগানে নিজ বাড়িতে ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন 21 বছর বয়সী ফারজানা আক্তার রাত্রি এবং তার মা 34 বছর বয়সী ফিরোজা বেগম। আজ রোববার সকাল 9টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠাল বাগানে এই ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগমের স্বামী মোহাম্মদ ফারুক হোসেন জানান, সপরিবারে কাঁঠাল বাগানের বাসায় থাকেন তিনি। মেয়ে ফারজানা ও শিপন মোহাম্মদপুরে থাকে। আজ সকালে তিনি বাসার বাইরে ছিলেন। ফোনে খবর পেয়ে কাঁঠাল বাগানে তার বাসায় মেয়ের জামাই শিপনের সঙ্গে মেয়ে ও শাশুড়ির ঝগড়াঝাটি হচ্ছে। তখন তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন। পৌঁছে দেখেন রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে আছেন ফারজানা, আর মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন ফিরোজা বেগম। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ফারুক হোসেন জানান, তাদের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। 10 দিন আগে তারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গত শুক্রবার ফারুকের ভাতিজার বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের আগের দিন সেখানে গিয়েছিলেন শিপন। বিয়ের দিন সকালে ফারজানা ও তার স্বামী শিপনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়া না করেই শিপন ঢাকায় চলে আসেন। গতকাল শনিবার রাতে বাকিরা ঢাকায় ফেরেন। মোহাম্মদপুরের বাসা থেকে আজ সকালে কাঁঠাল বাগানের স্ত্রীর বাসায় আসেন শিপন। সে সময় আবারও কথা কাটাকাটি হলে এক পর্যায়ে শিপন ফারজানাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তার মা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন। এ সময় তার 1 বছর বয়সী ছেলেকে নিয়ে পালিয়ে যান। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, সকালে ওই নারীকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানার পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পুলিশ বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রোববার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর মনোবল পুনঃপ্রতিষ্ঠা সহ একটি দক্ষ ও আধুনিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে জনবল বৃদ্ধি সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো পুরস্কার ও তিরস্কারের নীতি চালু করা। এরই অংশ হিসেবে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদের যেমন পুরস্কৃত করা হচ্ছে, একইভাবে শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি ও শান্তি প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অগ্রগণ্য। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।